নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। সাত সকালে প্রাতকৃত্যে বেরিয়ে হাতির হানায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক প্রৌঢ় মহিলার। ঘটনা নয়াগ্রামের বড় খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের। মৃত ওই মহিলার নাম ইচ্ছামতি বেরা, বয়স ৬৫ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ইচ্ছামতি দেবী রবিবার সকালে বাড়ি লাগোয়া জমিতে প্রাতকৃত্য সারতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গলের হাতি ধরে ফেলে ওই প্রৌঢ় মহিলাকে এবং সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে মেরে ফেলে ইচ্ছামতি বেরাকে। গ্রামের একজন দরিদ্র পরিবারের মহিলা হাতির হানায় মারা যাওয়ার ঘটনায় রামচন্দ্রপুর এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, সেরকমই দিনের পর দিন হাতির হানা হওয়ায় এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। পাশাপাশি নয়াগ্রামের বনাঞ্চলে নিয়মিত হাতি অবস্থান করা সত্ত্বেও বন দপ্তর উদাসীন বলে অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ থেকে ৪০টি হাতি নিয়মিত এলাকায় বসবাস করছে। রাত বিরেতে এলাকার মানুষের ফসল নষ্ট করছে, ভেঙে ফেলছে ঘরবাড়ি। মাঝে মধ্যে হাতির হানায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, কিন্তু হাতি তাড়াতে কিংবা হাতি গাইড করতে বন দপ্তরের কোনো রকম সদর্থক পদক্ষেপ নেই। তবে রামচন্দ্রপুর গ্রামের এই অসহায় পরিবারের এক মহিলার মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশে থেকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেছেন এলাকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষজন। বন দপ্তর সূত্রে জানা গেছে, নয়াগ্রামের তপবন এলাকায় বসবাসকারী একটি হাতির দলকে গতকাল অর্থাৎ শনিবার তাড়াবার চেষ্টা করা হলেও কোনো ক্রমে আবার ফিরে এসেছে হাতিগুলি, যার কারণে এই ঘটনা। সকালের দিকে যিনি মারা গেছেন আর কি, তো সে পায়খানা গেছিল আর কি। ওনার নাম কি? ওনার নাম ইচ্ছামতি বেরা। তো সকালে পায়খানা গেছিল, কিছুক্ষণ পরে আমিও সেদিকে যাই আর কি। আমিও পায়খানার দিকে যাব আর কি। গিয়ে দেখি মোটামুটি হাতি ধরে নিয়েছে আর কি। তো তখন একটু ঘাবড়ে গেলাম, দিয়ে ঢিল ছোঁড়াছুঁড়ি করলাম, দিয়ে গ্রামবাসীকে ডাকলাম। তখন মোটামুটি তাকে ঘাড় সুঁড় দিয়ে করে মেরে দিয়েছে আর কি। কতগুলো হাতি ছিল একসঙ্গে? একসঙ্গে কতগুলো ছিল বলতে পারেন তো একটা ছিল আর কি। প্রথমে আমি যখন স্পটে পৌঁছাই তখন দেখলাম একটাই হাতি মোটামুটি তাকে করছে আর কি। তার আগে যদি হাতি বেরিয়ে গেছে সেটা তার বলতে পারবেন। ফরেস্ট ডিপার্টমেন্ট এদিকে একটা গুরুত্ব সেভাবে দিচ্ছে না। বারবার এইভাবে হাতি উপদ্রব আমাদের এইটা দিয়ে প্রায় একদিন ছাড়া একদিন হাতি 4টা 5টা 10টা যেদিন যেরকম মোটামুটি হাতি লাগাতার লেগেই আছে। জমিনে এদিকে জমিন নষ্ট, এদিকে মানুষের ক্ষতি। আর এই পরিবারের খুব আর্থিক সংকটের মানুষ, এদের পরিবারে যদি কিছু আর্থিক সাহায্য সেভাবে পায় তাহলে খুবই এরা উপকৃত হবে আর কি। এখানে তো নিত্যদিন হাতির আনাগোনা প্রায় 1.5 মাস কাল ধরে এই রিভার সাইডগুলোতে উৎপাত চালিয়ে যাচ্ছে বন্য হাতি। ফরেস্টের ক্ষতি ক্রমাগত বেড়েই চলেছে। আজকে একটা নতুনভাবে একটা প্রাণনাশ হলো। গ্রামের অতীতে বৃদ্ধা মহিলা, পরিবারটা খুবই অসহায়, সর্বশান্ত হয়ে গেল। একটা শোকের ছায়া পরিবার থেকে নেমে এলো। গোটা গ্রামে একটা শোকের ছায়া আজকে দেখতে পাচ্ছি। আমি প্রধান হিসেবে পরিবারগুলোর কাছে থাকবো সবসময়। আর বন দপ্তরও হাতিগুলো তাড়ানোর চেষ্টা করছে। কালকে কিছুগুলো হাতি বের করে দিয়েছিলেন সুবর্ণরেখা নদী। আবার দুপুরবেলাতে আবার হানা দিয়েছিল, আমি নিজেও সামনাসামনি হয়ে গেছিলাম। আবার নাকি হাতিগুলো ফিরে আসছে, কোনোভাবে যেতে যাচ্ছে না হাতিগুলো। কী করা যায় এটা নিয়ে কিছু একটা করার দরকার আছে। মানুষগুলোকে তো বাঁচতে হবে। প্রতিদিন রাত্রিবেলা আমাদের নিত্য অভ্যাস হয়ে গেছে হোহা চিৎকার শোনার। মানে কোথাও না কোথাও হাতি কিন্তু প্রায় গ্রামগুলোতে ঢুকছে। আর সব থেকে যেগুলো মানুষ ফসলের যে ক্ষতিটা, প্রচণ্ডভাবে ক্ষতি হচ্ছে। আমাদের খুরিয়াপালের আগে ধ্বংস হয়ে গেছে। এটা আমাদের মহিষাসুর পাল বলা হয়, একবারে গডডাঙ্গা পাল। এখানেও এই যে সমস্ত কিছু ক্ষতি করে দিচ্ছে। সরিষা ক্ষতি করছে, আখ জঙ্গলটা তো ধুলিস্যাৎ করে দিয়েছে। কফি গরিব চাষিগুলো যারা 10 কাঠা 15 কাঠা চাষ করেছিল সেগুলো একদম নেই। একেবারে গরিব পরিবারগুলো, আমি যেটা নিজের সচক্ষে দেখেছি। মটরশুটিও পর্যন্ত উপরে খেয়ে ফেলছে সব। আর আমাদের ছোটো খাঁকড়ি বন লাগোয়া যে গ্রামগুলো, ছোটো খাঁকড়ি রয়েছে, বেনাথুলি রয়েছে, লোধা পরিবারগুলো, আদিবাসী পরিবারগুলো, তাদের ঘরগুলোও কিন্তু ভেঙে ফেলছে। আমার কাছে খবর আছে গতকাল না তার আগের দিন প্রায় 40টা ঘরে হানা দিয়েছিল। কারো জানালা ভেঙেছে, কারো চালা ভেঙেছে, ইত্যাদি ইত্যাদি। মানুষগুলো অসহায়ভাবে ছুটে আসছে। কিন্তু আমি আর কী করবো, কতটা কী করতে পারবো বলুন। বন দপ্তরের কাছে আবেদন জানাচ্ছি বারবার যে মানুষগুলোকে বাঁচান, আমাদের বনের সংলগ্ন গ্রামগুলো যাতে সুন্দরভাবে থাকতে পারে, কিছু একটা ব্যবস্থা করার দরকার।
পথ নিরাপত্তার লক্ষ্যে অভিনব উপায়ে মানুষকে সচেতন করল পুলিশ। ছৌ নাচের মাধ্যমে সাধারণ মানুষকে নিরাপদ পথ যাত্রার বিষয়ে সচেতন করে কেশিয়ারি থানার পুলিশ। হাতে প্লাকার্ড নিয়ে ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। কেশিয়ারি বাজার এলাকায় হয় এই র্যালি। উপস্থিত ছিলেন বেলদা এসডিপিও শামীম বিশ্বাস, বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়ারি বিডিও বিপ্লব দত্ত, কেশিয়ারি থানার আইসি উদয় শঙ্কর মণ্ডল। পুলিশ জানিয়েছে 2 মাস ধরে সেফ ড্রাইভ সেভ লাইফ তথা পথ নিরাপত্তা নিয়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হলো, তবে সচেতন কর্মসূচি চলবে। পদযাত্রার পর পুলিশের পক্ষ থেকে কেশিয়ারি রবীন্দ্র ভবনে একটি সভার আয়োজন হয়। এদিন করোনার সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া কেশিয়ারি হাসপাতালের 4 জন অ্যাম্বুলেন্স চালককে সংবর্ধিত করে পুলিশ। অন্যদিকে পথ নিরাপত্তা নিয়ে ট্রাফিক ব্যবস্থায় ভালো কাজের পুরস্কার দেওয়া হয়েছে বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে। পুলিশের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচিগুলো দেওয়া হয়েছে এবং আমাদের জীবন বাঁচাবার জন্য, আমাদেরই রক্ষা করবার জন্য, তাই আমরা যখন এবার থেকে বাড়িতে বেরোবো হেলমেট ছাড়া বেরোবো না। রোড যখন ক্রস করবো ডাইনে বাঁয়ে দেখে ক্রস করবো, তাড়াহুড়ো করবো না। আমাদের ছেলে মেয়েদেরকে বলে দেবো তারা যখন সাইকেল করে স্কুলে যাবে তারা যেন আড়াআড়ি লাইন ঘিরে না যায়, পরপর যেন রোডের সাইডে যায়। প্রত্যেক দিন প্রত্যেকটি রাস্তার মোড়ে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক বিলি করছি। মানুষকে প্রতিনিয়ত বলেছি যে তোমরা কোভিড বিধি যা নিয়ম নীতি আছে সেগুলো মানো। আমরা মোড়ে মোড়ে দীর্ঘদিন ধরে প্রত্যেকটা দিন গত 2 মাস ধরে মানুষকে সচেতন করেছি হেলমেট পরার জন্য, এবং হেলমেট না পরলে আমরা তাদেরকে আইনের যে পানিশমেন্ট আছে সেটা দিয়েছি। তারা মাথা পেতে নিয়েছে এবং আনন্দের বিষয় এটা যে এটা করার জন্য আমরা যেটা করতে পেরেছি সেটা আজকে 1 থেকে 5% লোক যেখানে হেলমেট পরতো সেখানে আজকে আমরা গর্বের সাথে বলতে পারছি যে 50 থেকে 60% লোক আজকে হেলমেট পরছে। এটা আমাদের একটা বিজয়, আমাদেরকে আপনারা সম্মান দিয়েছেন এবং আমরা নিরাপদ হয়েছেন। মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত যে সচেতনতা সেটা বৃদ্ধি করা। আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিই। প্রতি বছর ভারতবর্ষে রোড অ্যাক্সিডেন্টে 1.5 লক্ষ মানুষ মারা যায়। 1.5 লক্ষ। আজকে আমরা ঘর থেকে বার হচ্ছি, বাড়ির আত্মীয় স্বজন যারা আমাদের সি অফ করছেন তারা বলছেন যাত্রা শুভ হোক। সেই যাত্রাটা শুভ হবে কিনা যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম হতে পারি। তো সেই যাত্রাটা যাতে শুভ হয় তার জন্যই আমরা পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের সহযোগিতার জন্য রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন কনজেস্টেড এরিয়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ করি। অনেক সময় আপনাদের অসুবিধা হতে পারে যে দীর্ঘক্ষণ কিছু কিছু ক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হতে পারে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। হয়তো কোনো জায়গায় জ্যাম হয়ে গেছে বা জ্যাম যাতে না হয় তার জন্য কোনো জায়গায় গাড়ি আটকে একটু স্লো করে অন্য সাইডকে ছাড়া হয়। এই ধরনের বেশ কিছু কাজ আমাদের করি। করোনার কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সরস্বতী প্রতিমা তৈরির অর্ডার না পেয়ে ক্ষতির সম্মুখীন জেলা শহরের মৃৎশিল্পীরা। আগের বছরের মতন বাণী বন্দনায় পড়তে চলেছে করোনার কাঁটা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে জীবন জীবিকা নিয়ে সংশয় জেলা শহরের মৃৎশিল্পীরা। কারণ করোনা মহামারীর 3য় ঢেউয়ের কারণে নতুন বছরে ফের একবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবে স্কুলগুলোতে এবছরও সরস্বতী পুজো হবে কিনা এখনো নিশ্চিত নয়। তাই শেষ মুহূর্তে প্রতিমা তৈরির অর্ডার না পেয়ে ক্ষতির সম্মুখীন মৃৎশিল্পীরা। সরস্বতী পুজোয় সাবেকি প্রতিমার পাশাপাশি থিমের ঠাকুর তৈরি করে বিভিন্ন পুজো কমিটি, ক্লাব সমেত বিভিন্ন প্রতিষ্ঠান, পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রী মেতে ওঠে বাণী বন্দনায়। আর তাতেই এই মরশুমে মৃৎশিল্পীরা কিছুটা হলেও লাভের মুখ দেখেন। তারা সারা বছর অপেক্ষা করেন এই দিনগুলোর জন্য, কিন্তু ক্রমাগত সংক্রমণ বাড়তে থাকায় স্কুল কলেজ ফের বন্ধ। তাই বাণী বন্দনায় ঘটেছে ব্যাঘাত। নম নম করে পুজো করতে চলেছে স্কুলগুলো। স্বাভাবিকভাবেই কপালের চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের, কারণ অন্যান্য বছরের মতন এবার এখনো পর্যন্ত সেইভাবে তাদের কাছে বায়না পড়েনি। অন্যান্য বছর যেখানে একজন শিল্পীর কাছে
120 থেকে 130টি প্রতিমা তৈরির বায়না পড়তো, সেখানে এবার মাত্র 30টি বায়না পড়েছে। এবছর আমাদের লাইনে আমরা যত লোক ঠাকুর বানিয়েছি, আমাদের শিল্প জগতে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে না। করোনা ভাইরাসের জন্য স্কুল কলেজ অফিস টফিস তো প্রায় বন্ধ। টুকটাক আমি তো 25খানা ঠাকুর করেছি, 25খানার মধ্যে আমার প্রায় 6খানা মতো বিক্রি হয়েছে, আর সব পড়ে রয়েছে, কাস্টমারই নাই। পুজো ঠিকমতো হচ্ছে না। কত পিস করেছে? আমি 25 পিস করেছি। কোনো অর্ডার পেয়েছে? না, অর্ডার মানে কি, যারাই নেয় সেই হিসাবে বানিয়েছি। প্রতি বছর আমার কাছে ঠাকুর নেয়, 20 বছর 18 বছর 15 বছরের কাস্টমার সব আছে। ফোন করে ঠাকুর বুক করেছে, ঠাকুর রেখে দিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আসছেও না, পয়সাও দিচ্ছে না। এদিক ঘুরছে ওদিক ঘুরছে, কোথায় কমে পাবে সেই সব খোঁজখবর করছে। আমাদের খরচ খরচাটাই আর উঠছে না, আমরা দেনাগ্রস্ত হয়ে যাচ্ছি। দোকানে মাল নিতে পারছি না, গয়না অর্ডার দিয়ে গয়নাওয়ালাকে পয়সা দিতে পারছি না। মাটির প্রচুর দাম হয়ে গেছে, 1400 টাকা মাটির গাড়ি, 1300 টাকা মাটির গাড়ি, তাও কাজের উপযুক্ত মাটি নয়। আর নিম্নচাপ তো লেগেই রয়েছে, মেঘ বৃষ্টি তো সবসময় লেগেই রয়েছে। আমাদের শিল্পী জগতে অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। কী করে যে বাঁচা যাবে সেই রাস্তা আমরা আর এখন খুঁজে পাচ্ছি না। কিন্তু করোনা অতিমারির অজুহাতে দীর্ঘদিন বন্ধ থাকা স্কুল খোলা সহ শিক্ষার একাধিক দাবিতে 13তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের আয়োজন করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। কেশিয়ারি রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে রবিবার হয় শিক্ষক সংগঠনের এই সম্মেলন। সম্মেলনের আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক সমিতির সদস্য শিক্ষকেরা কেশিয়ারি বাজারে মিছিল করেন। মিছিল থেকে দ্রুত স্কুল খুলে পঠন পাঠন চালুর দাবি তোলেন। সমিতির বক্তব্য, করোনার জেরে শিক্ষা এবং শিক্ষকদের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। করোনার অজুহাতে কেন্দ্র এবং রাজ্য সরকার গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে রাখার পরিকল্পনা করেছে। প্রাথমিক বিদ্যালয় না খুলে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষকদের দাবি, শিশুদের শিক্ষা, মানসিক দিক এবং ভবিষ্যতের কথা ভেবে দ্রুত বিদ্যালয় খুলে পঠন পাঠন শুরু করুক সরকার। সমিতির বক্তব্য, জানুয়ারিতে তাদের সংগঠন সরকারের নির্দেশ অমান্য করে চলো স্কুলে পড়াই কর্মসূচি নিয়েছিল। তারপরে রাজ্য সরকার পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করেছে, যা শিক্ষার নামে প্রহসন ছাড়া কিছুই নয়। সমিতির রাজ্য সাধারণ সম্পাদক আনন্দ বরণ হান্ডা বলেন, পাড়ায় শিক্ষালয় শ্রেণীকক্ষ শিক্ষার বিকল্প হতে পারে না। কেন্দ্র এবং রাজ্য সরকার করোনাকে অজুহাত করে স্কুল খোলার বিষয়ে উদাসীন, যার প্রতিবাদ জানাচ্ছে শিক্ষক সংগঠন। এদিন জেলা সম্মেলন থেকে প্রতাপ পণ্ডাকে জেলা সম্পাদক, দীপঙ্কর মাইতিকে সভাপতি করে 45 জনের একটি কমিটি গঠিত হয়েছে। এই যে অতিমারির যে 2 বছর অতিক্রান্ত করে এসেছি আমরা, তা পরিবেশ পরিস্থিতি এখন আমাদের সবাইয়ের সামনেই সম্যক উপলব্ধি হয়েছে। তাহলে আর 5টা ভাইরাস জ্বরের মতো এই কোভিড এর যে তৃতীয় ঢেউ ওমিক্রন, এটা ভয়েরও কিছু নেই। তাহলে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করার লক্ষ্যেই আমাদের সমিতি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা 13তম সম্মেলন আজ কেশিয়ারি রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে। এই সম্মেলনের আমাদের মূল উদ্দেশ্য শিক্ষা এবং শিক্ষক সমস্যার সমাধান। করোনার অজুহাতে কেন্দ্র এবং রাজ্য সরকার গোটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে সাধারণ মানুষের কাছ থেকে তুলে নেওয়ার পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনা নিয়েই এ দেশে তারা অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করছে। পশ্চিম বাংলায় নানান এই রেডিও টেলিভিশনের পাশাপাশি সরকারি বেসরকারি অ্যাপস চালু করছে। সেই অ্যাপস সাধারণ মানুষকে কিনতে বাধ্য করছে। আর 3টি শিক্ষাবর্ষে পড়েছে এবারে। এই শিক্ষাবর্ষের মধ্যে নবম শ্রেণী থেকে স্কুল 20 সালে কয়েকদিন, 21 সালে কয়েকদিন খুলেছিল। বাকি প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে কোনো কথাই বলেনি। আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে চলো স্কুলে পড়াই অভিযান করেছিলাম। 17 থেকে 22 জানুয়ারি আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করেছি। সেই প্রতিবাদ সপ্তাহ উপলক্ষে পশ্চিম বাংলায় কোনায় কোনায় শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় খোলা মাঠে বারান্দায় পড়িয়েছেন। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার নড়ে চড়ে বসে এবং তারা
বলল পাড়ায় শিক্ষালয় নামে একটা প্রকল্প চালু করছে। আমরা মনে করি এটা প্রহসন, শিক্ষার নামে প্রহসন। দীর্ঘ আন্দোলনের ফলেই স্কুলের শ্রেণীকক্ষের মধ্যে পাঠদান প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আবার যদি তাকে তুলে নিয়ে পাড়ায় নিয়ে যাওয়া হয়, তাহলে শিশুদের শৌচালয়, তাদের নিরাপত্তা, তাদের অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া হবে। বহু অভিভাবক সেখানে যাবে না। এমনিতেই সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি অভিভাবকদের একটা অনীহা, আস্থা হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন পাস ফেল নেই, শ্রেণীভিত্তিক শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই। যে কয়জন শিক্ষক আছে তাদের দিয়ে সারা বছর ধরে ভোটের কাজ, জনগণনা, নানান কাজ করানো হচ্ছে। তার ফলে এমনিতেই সরকারি শিক্ষা মাধ্যমগুলো সাধারণ অভিভাবকের কাছে আস্থা হারিয়ে ফেলেছে। আবার যদি এই জিনিস হয়, আরও বহু স্কুল উঠে যাওয়ার তালিকায় আসবে। এমনিতে স্কুল ছুট বাড়ছে। আপনারা দেখেছেন যে এই করোনার কারণে, আর্থিক অনটনের কারণে বহু ছাত্র স্কুল থেকে চলে যাচ্ছে, এমনকি মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের। এ ঘটনা আমরা দেখছি। তার ফলে বহু স্কুল উঠে যাবে বলে আমরা মনে করি। ইতিমধ্যে রাজ্য সরকার এই রাজ্যে 203টা প্রাথমিক বিদ্যালয়, 89টি মাধ্যমিক বিদ্যালয় তুলে দিয়েছে। কয়েক হাজার বিদ্যালয়ের তালিকা তারা করে রেখেছে, যে কোনো মুহূর্তে তারা তুলে দেবে। আসলে সরকারের উদ্দেশ্য হচ্ছে যে সরকারি শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক কি মাধ্যমিক, এটাকে বন্ধ করে দেওয়া তাদের উদ্দেশ্য। যে কারণে তারা একদিকে যেমন অনলাইন এডুকেশন চালু করছে, অন্যদিকে বড় বড় শিল্পপতি তারা নার্সারি বিদ্যালয় গড়ে তুলে শহরে ব্যবসা করবার জায়গা নিয়ে করছেন। তারা সরকার সেদিকে ঝুঁকছে। আমরা তার প্রতিবাদ করি। আমরা দাবি করি ক্লাসরুমের মধ্যেই পড়ানো আমরা শুরু করতে চাই। অভিভাবকদের কাছে অনুরোধ করব, এ নিয়ে আন্দোলন করুন। সমস্ত শিক্ষক সমাজের কাছে তা নিয়ে আন্দোলন করার আবেদন জানাবো। 2রা ফেব্রুয়ারি কলকাতায় শিয়ালদা স্টেশনের কাছে বিগ বাজার এর সামনে আমরা অবস্থান আন্দোলনের কর্মসূচি নিয়েছি। আর সেই সঙ্গে আগামী 7 তারিখ থেকে যে তারা প্রায় শিক্ষালয় চালু করার পরিকল্পনা করেছে, আমরা 7 তারিখ থেকে স্কুলের মধ্যেই পড়ানোর কর্মসূচি গ্রহণ। জেলা নেতৃত্বের আশ্বাস পেয়ে অবশেষে খুলল বিজেপির গোপীবল্লভপুর 1 নম্বর মণ্ডল কমিটির ফানিয়া মারোর দলীয় কার্যালয়। দলের কর্মীরা ফের দলীয় পতাকা ফেস্টুন টানিয়ে কার্যালয়ে তালা খোলেন। জানা গিয়েছে, গত 26শে জানুয়ারি ঝাড়গ্রাম জেলা বিজেপির নতুন পদাধিকারী ঘোষণার পর ক্ষোভে ফানিয়ামারার কার্যালয়ের সমস্ত দলীয় পতাকা ফেস্টুন খুলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিলেন বিজেপির কর্মীরাই। গোপীবল্লভপুর 1 নম্বর মণ্ডল বিজেপির যুব কর্মীদের ক্ষোভ ছিল নতুন জেলা সভাপতি তুফান মাহাতো একতরফাভাবে দলের পদাধিকারী ঘোষণা করেছেন। পক্ষপাতদুষ্টভাবে বাদ দেওয়া হয়েছে দলের গুরুত্বপূর্ণ নেতাদের। সেই ক্ষোভে এদিন কার্যালয় বন্ধ করে দিয়েছিলেন বিজেপির কর্মীরা। অবশেষে জেলা নেতাদের আশ্বাসে রবিবার 5 দিন বাদে খুলল বিজেপির এই কার্যালয়। নমস্কার, আমি গোপী মণ্ডল সভাপতি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, গত 26শে জানুয়ারি ঘটে যাওয়া এই ফানিয়ামারা পার্টি অফিসে অপ্রীতিকর ঘটনা, তার আমরা নিন্দা করলাম। এর সাথে সাথে ঝাড়গ্রাম জেলা আমাদের আশ্বাস দিয়েছে যে কমিটিটাকে আবার নতুন করে গোছানো হবে। এই মর্মে আমরা সবাই সমবেত হয়ে পার্টি অফিসটাকে নতুন করে আবার সাজিয়ে তুললাম এবং আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে একনিষ্ঠভাবে পদ্ম ফুলকে সামনে রেখে আমরা এগিয়ে যাব, এই অঙ্গীকারবদ্ধ হলাম। এলাকার দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিল নারায়ণগড় 6 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে নারায়ণগড়ের হাদলা ঘাটের মাঠে একটি সভার আয়োজন করে অঞ্চল তৃণমূল কংগ্রেস। সভা থেকে হাদলা ঘাট এলাকার দুস্থ মানুষদের হাতে কম্বল চাদর তুলে দেওয়া হয়। এদিন প্রায় 200 জন মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ শরীফ, অঞ্চল যুব তৃণমূলের সভাপতি শেখ বাপি, তৃণমূল নেতৃত্ব সুজিত কুঁয়র প্রমুখ। আমার উপরে আঘাত হয়েছিল, যে আঘাতটা হয়েছিল আমাকে মারা হয়েছিল এই হাদলা ঘাটে, এই জায়গায়, যার জন্য হাদলা ঘাটকে আমি বেছে নিচ্ছি। এইটা হচ্ছে 6 নম্বরের রাজধানী। কারণ বদলা নিতে গেলে খুব ধীর মস্তিতে বদলা নিতে হয়। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন সানন্দা নিউজ।
এবার লোন পাওয়া যাবে অনেক সহজে। আপনার শহর বেলদাতে এসে গেছে আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স ইনস্ট্যান্ট গোল্ড লোন। সুদের হার মাত্র 6.9% প্রতি বছরে, অর্থাৎ 57 পয়সা প্রতি মাসে। দিনের ভিত্তিতে সুদ নির্ধারণ, আংশিক পরিশোধ এবং আংশিক ঋণ পরিশোধের সুবিধা। সময় মতো সুদ প্রদান করুন এবং আকর্ষণীয় ছাড় পান। আমাদের এখানে অনলাইন গোল্ড লোন, অনলাইন পেমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। আরও বিশদে জানতে আমাদের শাখায় যোগাযোগ করুন। আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স লিমিটেড, বেলদা শাখা, মহেশ্বর গেস্ট হাউস, ফার্স্ট ফ্লোর, বেলদা থানার পাশে। এছাড়াও ঝাড়গ্রাম এবং এগরাতে আমাদের শাখা রয়েছে। যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্রাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার সৌমেন্দু দে, মোবাইল নম্বর 8250671651। আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। আসছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ডোলজিস্ট ও এন্ডোস্কোপি বিশেষজ্ঞ ডাক্তার তাপস ফ্রান্সিস বিশ্বাস। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সকাল 7:30 থেকে গ্যাস, অম্বল, বুক জ্বালা, লিভার ও পেটের যাবতীয় রোগে চিকিৎসা করে থাকেন। বেলদায় প্রথমবার কলকাতা এসএসকেএম হসপিটাল থেকে আসছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাব রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌগত দাশগুপ্ত। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় চতুর্থ সপ্তাহের রবিবার চেম্বার করছেন জয়গুরু সেবা সদনে। এছাড়া আমাদের এখানে নিজস্ব এক্সরে মেশিন ও অত্যাধুনিক মেশিনের সাহায্যে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। দাঁত পরিষ্কার, আরসিটি, পিএফএম, ক্রাউন, দাঁত তোলা, দাঁত বাঁধানো, ওরাল হাইজিন সহ সমস্ত ধরনের চিকিৎসা। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার, বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। আমাদের পরিবর্তিত ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট। প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুর চকে পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। সমাজে খেলাধুলার চর্চা দিনের পর দিন তলানিতে পৌঁছেছে। তাই ছাত্র যুবকদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে বৃহৎ আকারে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল বেলদা স্পোর্টিং অর্গানাইজেশন। খেলা শুরু হবে আগামী 10ই ফেব্রুয়ারি বেলদা স্টেডিয়ামের মাঠে। বেলদা ইউনিক কাপ নামে এই খেলা হবে বলেই জানা গিয়েছে। খেলা শুরুর আগে প্রস্তুতি হিসেবে মাঠ এবং পিচ তৈরির কাজ শুরু করল সংস্থাটি। বেলদা স্পোর্টস অর্গানাইজেশন জানাচ্ছে 8টি দলকে নিয়ে দিন রাতে খেলা হবে। এবারে তাদের আয়োজন দ্বিতীয় বছরে পড়ল। থাকছে আকর্ষণীয় পুরস্কার। এলাকার খেলা প্রেমীদের আহ্বান জানাচ্ছে সংস্থাটি। আমাদের এই আয়োজনটা হচ্ছে যে বেলদা থেকে দিন দিন খেলাটা উঠে যাচ্ছে, তো খেলার জন্যই আমাদের এই আয়োজন। এবং আমাদের এই আয়োজনে হচ্ছে বেলদা স্পোর্টস অর্গানাইজেশন। আমাদের কাপের নাম হচ্ছে বেলদা ইউনিক কাপ। তারই প্রস্তুতি পর্ব চলছে। গত বছরের যেমন আপনাদের সবার, বেলদাবাসী সবার সাহায্য, সহযোগিতায় ও আন্তরিকতা পাওয়ার দরুন আমরা অভূতপূর্ব সাফল্য লাভ করেছিলাম। এই বছরও আমরা সেইভাবে সেই সহযোগিতায় আপনাদের পাচ্ছি বলে আমরা এগিয়ে চলেছি। যথারীতি 10ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2022 আমাদের খেলা আয়োজিত হতে চলেছে। সেই আয়োজিত খেলাতে আমরা সবাই বেলদা স্পোর্টস অর্গানাইজেশন থেকে বেলদাবাসী তথা নারায়ণগড়ের সমস্ত অধিবাসীদেরকে আমরা আমন্ত্রণ জানাই। আপনারা আসুন, খেলা দেখুন, খেলা উপভোগ করুন, নিয়ে খেলার পরিবেশের মানটিকে তুলে ধরুন।
সাঁকরাইলের তৃণমূলের কর্মী সম্মেলনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল 70টি পরিবার। এদিন বিজেপি থেকে আসা রাজনৈতিক কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। জানা গেছে, রবিবার সাঁকরাইলের চিরাকুঠি এলাকায় ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে যোগ দিতে এদিন সক্রিয় বিজেপি করা 70টি পরিবার তৃণমূলে যোগদান করেন বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি কমলাকান্ত রাউত, সহ সভাপতি অনুপ মাহাতো সহ এলাকার সক্রিয় রাজনৈতিক কর্মীরা। দিদির উন্নয়ন দেখে আমরা বিজেপি 70 জন ফ্যামিলি টিএমসিতে যোগদান করিলাম। সাঁকরাইল ব্লকের ক্রীড়াকুটি সংসদে এখানে আজকে কর্মী সম্মেলন যেমন ছিল, সেই সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে আজকে বিজেপি থেকে প্রায় 70টি ফ্যামিলি এখানে জয়েন করলো আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। তাই সকলকে আজকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের এখানকার কর্মী সম্মেলনও সম্পূর্ণ হলো। ঝাড়গ্রাম জেলাবাসী তথা সাঁওতালি ভাষাভাষী মানুষদের মুখ উজ্জ্বল করে এবছর সাঁওতালি সাহিত্যে পদ্মশ্রী সম্মান পেয়েছেন ঝাড়গ্রামের ভূমিপুত্র খেরওয়াল সরেন। তার বাড়িতে এসে সংবর্ধনা জানালেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। দুবার সাহিত্য একাডেমি পুরস্কার কিংবা এবার পদ্মশ্রী সম্মান পাওয়ায় আমার কোনো কৃতিত্ব নেই। ৪৫ বছর ধরে যে সমাজের কথা লিখে চলেছি, আমার সেই সব সাঁওতাল মা ভাই বোনদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে। পদ্মশ্রী সম্মান প্রাপ্তির পর কথা বললেন সাহিত্যিক কালীপদ সরেন, যিনি সাহিত্য জগতের খেরওয়াল সরেন নামেই পরিচিত। নিজের সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেন ছোট থেকেই। তারই ফলশ্রুতিতে কালীপদ সরেন সাঁওতালি সাহিত্যে প্রথম পদ্মশ্রীর সম্মান পেলেন। কালীপদ সরেনের বাড়ি বর্তমানে ঝাড়গ্রাম শহরের ভরতপুরে। আজ ওনার বাড়িতে ফুলের স্তবক উত্তরীয় দিয়ে বিশেষ সম্মান জানান বিজেপি নেত্রী ভারতী ঘোষ। কালীপদ সরেন একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। সাহিত্য চর্চার জন্য 33 বছরের চাকরির জীবনে পদোন্নতি নেননি। তিনি 2007 সালে চায়না নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2019 সালে সাঁওতালিতে সেরা অনুবাদ কাজের জন্য দ্বিতীয়বার সাহিত্য একাডেমি পুরস্কার পান। দিব্যেন্দু পালিতের উপন্যাস অনুভব সাঁওতালিতে অনুবাদ করেছিলেন। কালীপদ সরেনের জন্ম 1957 সালের 9 ডিসেম্বর লালগড়ের বেলাটিকরি অঞ্চলের রঘুনাথপুর গ্রামে। গ্রামে কোনো স্কুল ছিল না। বেশ কিছুটা পথ হেঁটে গোপালপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যেতে হতো। প্রাথমিক পাঠ চুকিয়ে মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা হাই স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হন। 1977 সালে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হন। এরপর জাম্বনি ব্লকের কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয় থেকে স্নাতক পড়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। 1984 সালে স্টেট ব্যাংকে চাকরিতে যোগদান করেন এবং 2017 সালে অবসর গ্রহণ করেন। একাদশ শ্রেণীতে পড়ার সময় লিখেছেন যাত্রাপালা, নিধান দশা। কলেজ জীবনে লিখেছেন গল্প, কবিতা, একাঙ্ক নাটক, প্রবন্ধ। পশ্চিম বাংলা সহ বিভিন্ন পত্রিকায় তার বহু লেখা প্রকাশিত হয়েছে। গল্প, কবিতা, নাটক, যাত্রা মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা 13টি। তার গাওয়া 40টি গানের 4টি অডিও সিডি প্রকাশিত হয়েছে। তার একটি আদিবাসী যাত্রা দলও রয়েছে। 2015 সালের ঝাড়খণ্ড রাজ্যে একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। প্রথম দিকে বাংলা হরফে সাঁওতালি লিখলেও পরে অলচিকি লিপিতে লেখা শুরু করেন। 2004 সালে অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশন তাকে পণ্ডিত রঘুনাথ মুর্মু পুরস্কারে সম্মানিত করেন। 2008 সালে ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল থেকে পেয়েছেন সেরা সাহিত্যিকের সম্মান। সাহিত্যে অবদানের জন্য রাজ্য সরকার পুরস্কার পেয়েছেন তিনি। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকারের সারদা কিস্কু স্মৃতি পুরস্কার পেয়েছেন। 2015 সালে সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন কালীপদ সরেন। তিনি বলেন, আমাদের সমাজের কথা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে চাই সাহিত্য সৃষ্টির মাধ্যমে। দেখুন, আমি তো একটু আগে বললাম যে আমরা এসছি আজকে দাদাকে খেরওয়াল সরেনজিকে ঝাড়গ্রামে দাঁড়িয়ে সম্মান জানাতে। কেন কি ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ নাগরিক সম্মান উনি পেয়েছেন এবং এই সম্মানটা উনি ঝাড়গ্রামকে এনে দিয়েছেন, পশ্চিমবঙ্গকে এনে দিয়েছেন। দাদা একটু আগে বলছিলেন, আপনারা হয়তো জানেন যে ওনার আসল নাম কালীপদ সরেন, কিন্তু ওনার ছদ্মনাম খেরওয়াল সরেন। তার কারণ খেরওয়াল জাহের নামে একটি পত্রিকার সম্পাদনা থেকে শুরু করেছিলেন
পরে কিন্তু শুধুমাত্র সাঁওতালি ভাষা নয়, সাঁওতালি সমাজের উন্নতি প্রগতি নিয়ে উনি চিন্তাভাবনা করে ওনার সমস্ত জীবনটাকেই সমর্পণ করে দিয়েছেন সেই কাজেই, এবং তার জন্য 33 বছর ব্যাংক কর্মী হিসেবে কাজ করেও কিন্তু উনি কোনো প্রমোশন দেননি। আর সাঁওতালি যে ভাষাটা, সাঁওতালি ভাষা বলে আমরা যেটাকে জানি, সেটা শুধুমাত্র ইন্ডিয়াজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা উনি একটু আগে বললেন, 8ম তপশিলি শিডিউলের মধ্যে রয়েছে, তা কিন্তু নয়। এই ভাষাটা সৃষ্টি হয়েছে 4000 বছর আগে, যেটা আমরা ভাষাবিদ বলি। পল সিডওয়েল এটাকে ট্রেস করেছেন এই ভাষাটাকে উড়িষ্যার উপকূলে 4000 বছর আগে, এবং এই ভাষার মধ্যে অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মু এটাকে একটা এমন জায়গায় তুলে দিয়েছেন, এবং ওনার পরে দাদা খেরওয়াল সোরেনজি এই ভাষা নিয়ে চর্চা করে শুধুমাত্র একজন সাহিত্যিক ওনাকে বলা যায় না, এটা বলা যায় না যে উনি সাঁওতালি ভাষায় এতগুলো গল্প লিখেছেন, এতগুলো নাটক লিখেছেন, এতগুলো গল্পের সংকলন করেছেন, এতগুলো বই বের করেছেন। উনি দিব্যেন্দু পালিতের অনুভব বইটি পুরোপুরি ভাষা অনুবাদ, সাঁওতালি ভাষায় অনুবাদ করে সবচেয়ে ভালো অনুবাদের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 2019-এ, 2007-এ তার আগে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, এবং কি জানো, চেত্রে চিকায়না লিখে উনি পেয়েছেন। এই বলে কিন্তু শেষ করা যাবে না। ওনার জীবনের আদর্শ হলো সাঁওতালি সমাজকে তুলে ধরা, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, এবং এই সমাজের মধ্যে এই যেটা উনি বললেন ড্রাগস এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো একটা জনসভায় দাঁড়িয়ে মানুষ বললে কি হয়, প্রচুর মানুষ শোনে, কিন্তু এখানে উনি কি বললেন যে নাটকটাকে উনি জনসভা হিসাবে ব্যবহার করে নাটকের মাধ্যমে ওনার কথা সমাজের কাছে পৌঁছে দেওয়া, যাতে সমাজের মধ্যে চেতনা আসে, লেখাপড়া করে, এবং সমাজটা যাতে আস্তে আস্তে এগিয়ে যায়। এই যে নিঃস্বার্থ অবদান, এটা অনস্বীকার্য। এটার কাছে আমরা মাথা নত করে আজকে খেরওয়াল সোরেনজিকে সম্মান জানাচ্ছি, এবং এই সম্মানে আমরাও সম্মানিত। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে যখন কোনো সম্মান আসে, তখন সে সম্মানটা আমরা সবাই ভাগ করে নিই। এটা শুধু সাঁওতাল সমাজের সম্মান নয়, এটা পশ্চিমবঙ্গের সম্মান, এটা ভারতবর্ষের সম্মান। আমি তো প্রথমেই বললাম, আমাদের ম্যাডাম যেটা বললেন যে আমাদের পরিচিতিটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি যিনি স্রষ্টা আর কি, সেটা বিশ্বের দরবারে তুলে ধরার একটা প্রচেষ্টা করেছেন। উনি তখন সীমিত ক্ষমতার মধ্যে বিহার, উড়িষ্যা, বেঙ্গল তথা ভারতবর্ষের সব জায়গায় পায়ে হেঁটে এটা প্রচার করেছেন। আর সেই আদর্শে অভিভূত হয়ে পরবর্তীকালে আমিও চিন্তা ভাবনা করে দেখলাম, সত্যি আমি যে সমাজে জন্মেছি সেই সমাজের যদি আমরা অগ্রগতি করতে না পারি, তাহলে তো আমার শিক্ষার মূল্য থাকবে না। কারণ যে মা আমাকে সমস্ত কিছু অন্যের সংস্থান দিয়ে আমার পরিচিতিটা এই মর্তভূমিতে আগমনের সহায়তা করেছেন আর কি, সেই মায়ের পরিচিতি যদি আমি তুলে ধরতে না পারি, বিশেষ করে আমি যে সম্প্রদায়ে বিলং করছি সাঁওতাল সমাজে, সেখানে আমরা সাঁওতাল সমাজের একটা এসটি সার্টিফিকেট পেয়ে সেটা আমি চাকরি করলাম, কিন্তু চাকরি করার পরে আমি সমাজকে আমি কিছু প্রতিদান দিতে পারবো না, এটা হয় না। যার ফলে আমি কি করলাম, আমি ব্যাংকের সুযোগ পেয়েও যখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি এই সমস্ত লেখালেখি ছেড়ে দাও, তুমি তোমাদের ভালো সুযোগ সুবিধা আছে, তুমি প্রমোশন নিয়ে অফিসার হয়ে যাও, তোমার অনেক সুযোগ সুবিধা আছে। তখন আমি এই কথাই আমি বলেছিলাম সাহেবকে যে স্যার, সবাই তো প্রমোশন নিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছে এবং মানিটারি বেনিফিটও পেয়ে যাবে, কিন্তু সমাজ আমরা যেটা পিছিয়ে পড়েছি সেটাকে উন্নতি করার জন্য কিন্তু কেউ এগিয়ে আসবে না। না হয় আমি কিছুটা মানিটারি লস করব, কিন্তু আমি সমাজের উন্নয়নের জন্য আমি আমার এই জীবনটাকে উৎসর্গ করব। সেই আদর্শ নিয়ে আমি ছাত্র জীবন থেকে আমার যতগুলো কর্মকাণ্ড সেগুলো আমি চালিয়ে গেছি, এবং এখান থেকে পড়াশোনা করার সুবাদে কলকাতায় যখন আমি 1984 সালে গেলাম রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় থেকে ওখানে মাস্টার ডিগ্রি করলাম, তখন ওখানে আমরা বালিতে একটা মার্শাল গাঁথা বলে একটা সংস্থা তৈরি করলাম। ওখান থেকে মান্থলি ম্যাগাজিন আমরা প্রকাশ করতে লাগলাম, রিমিল, তারপরে পরে নামটা হয়েছে এভেন্স অ্যাকোয়া।
তারপরে ওখানে যারা নিরক্ষর জনগণ ওদের জন্য আমরা কি করলাম, যে যারা ওরা ম্যাগাজিন পড়তে পারবে না ওদের জন্য আমরা কি করলাম, আমরা একটা নাট্যদল তৈরি করলাম। নাট্যদল তৈরি করে আমাদের প্রত্যন্ত যে সমস্ত সাঁওতাল এরিয়া যেখানে নিরক্ষর জনগণ বসবাস করে, তাহলে ওদের মধ্যে শিক্ষার বিস্তার করার জন্য আমরা আমাদের যে চিন্তা ভাবনাটা ওদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নাট্য দলের মাধ্যমে আমাদের আদর্শটাকে ওনাদের মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি। সাকরাইলের ঘোড়াপাড়াতে 2 দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল হারাম গাদিল স্পোর্টিং ক্লাব। মোট 16টি দলের এই খেলার শেষ দিনে বিজয়ী হয়েছে রামচন্দ্রপুর হুলগাড়িয়া ক্লাব এবং রানার্স দল পাথরহুড়ি কুলকুশাল গাওতা ক্লাব। গত শনিবার আর্থ কেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার গৌর সাধন দাস চক্রবর্তী 50টি গাছ লাগানোর মাধ্যমে এই খেলার শুভ উদ্বোধন করেন। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, সাকরাইল ব্লক কৃষি কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত, প্রধান সুলেখা নাইক, প্রণব ধাউরিয়া, অধ্যাপক সুকুমার প্রধান প্রমুখ। খেলার সাথে সাথে এদিন স্থানীয় আদিবাসী সাংস্কৃতিক নাচ এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। খেলার মাঠ থেকে এলাকার 50 জন দুস্থ মানুষকে শীতের কম্বল এবং বেশ কিছু দরিদ্র শিক্ষার্থীকে বই খাতা তুলে দেওয়া হয়। হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করল জেলা প্রশাসন। রোটে রোজের সমস্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সরকারি দেওয়াল কেটে হাসপাতাল চত্বরে গজিয়ে উঠেছিল অবৈধ দোকানপাট। শেষমেশ জেলা প্রশাসনের নির্দেশে হাসপাতাল চত্বর থেকে উচ্ছেদ করা হল অবৈধ দোকানপাট। রবিবার মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে সমস্ত অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়। দোকানপাট উচ্ছেদ হওয়ার ফলে সমস্যার মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। উল্লেখ্য, চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতাল চালুর পর থেকেই হাসপাতাল চত্বরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছিল ফুটপাতের দোকানগুলো। শুধু তাই নয়, সরকারি দেওয়াল কেটে হাসপাতালের সামনে অস্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা পেতে বসেছিলেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। এর ফলে হাসপাতালের সুস্থ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেই বিভিন্ন মহলের অভিযোগ ওঠে। হাসপাতালের সামনে যত্রতত্র পড়ে থাকে অবশিষ্ট খাবার থেকে শুরু করে নোংরা আবর্জনা। সম্প্রতি 2 দিন আগে হাসপাতাল পরিদর্শনে আসেন মালদার জেলা শাসক এবং জেলা প্রশাসনের কর্তারা। 7 দিনের মধ্যে হাসপাতাল চত্বর থেকে অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসনের কর্তারা। সেই মতো রবিবার সকাল থেকেই অস্থায়ী দোকানপাট সরিয়ে নেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের দাবি, এই দোকান করে তাদের আয় উৎস। এই দোকান করতে না পারলে না খেতে পেয়ে মারা যাবেন তারা। যদিও এ ব্যাপারে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কুমারেশ ঘোষ জানান, হাসপাতাল পরিদর্শনে এসে জেলা প্রশাসন মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন হাসপাতাল থেকে অবৈধ দোকানপাট যাতে সরিয়ে নেওয়া হয়। নির্দেশ মতোই আজ ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন। হাসপাতাল চত্বর যাতে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে বিশেষ নজর দেওয়া হবে। দোকান হসপিটাল এরিয়ায় দোকান করতে দেবে না, ডিএম স্যার আসছিল, ডিএম স্যার বলে গেছে যে এইগুলো দোকান উঠাতে হবে। এই কারণে সেখানে দোকান খুলছো? হ্যাঁ, দোকান খুলছি। কত বছর ধরে এখানে দোকান করছিলে? 4 বছর ধরে। আমরা যবে থেকে হসপিটাল তৈরি হয়েছে তখন থেকেই করছি। বলছি, আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দেওয়াল, সেই সরকারি দেওয়াল ভেঙে তোমরা দোকান করছো, সেটা কিভাবে তোমরা পারমিশন পেয়েছিলে? কে তোমাদের এই পারমিশন দিয়েছে? পারমিশন কেউ দেয়নি, নিজে নিজে বলছে। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলেনি? বলেছিল, অবজেকশন করেছিল। কত বছর ধরে দোকান করছো? যেদিন থেকে হসপিটাল হয়, আগে এখানে ছিল না, আমাদের নিজের পার্সোনাল জায়গা পিছনে আছে, আমরা নিজের পার্সোনাল জায়গায় করতাম। এখন আস্তে আস্তে আমরা এখানে আসছি। এখন কি করবে? এখন আমরা যে কি করা যায়, এখন কিছু তো করার নাই। স্যার যেটা বলেছে অর্ডার মানতে হবে। তাহলে এখানে আর দোকান করতে পারবে না? না, পারবো না। সেদিন ডিএম স্যার ভিজিটে এসেছিলেন, আগের দিন গত পরশু দিন ডিএম স্যার ভিজিটে এসে এসডিও স্যারকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে যাতে হসপিটাল প্রেমিসেস ভেন্ডার বা বাকি যে সমস্ত কিছু রয়েছে সেগুলো থেকে একটু পরিষ্কার করে দেওয়া হয়। এখানে ভেহিকেল যেরকম পার্ক করা হয় সেরকম থাকবে, বাকি যাতে অযথা এখানে এমনি এই ভেন্ডার বা এই সমস্ত কিছুর কারণে যাতে ভিড় না হয়, এগুলো যাতে পরিষ্কার হয়ে যায়, সেটা এসডিও স্যারকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে। বলছি স্যার, আমরা দেখেছিলাম যে দেওয়াল কেটে বেশ কিছু দোকান বাইরে আনা হয়েছিল, সেক্ষেত্রে দেওয়ালগুলো কি বন্ধ করে দেওয়া হবে? ওরকমভাবে স্পেসিফিক কিছু বলেননি স্যার, যেটা বলেছিলেন সেটাই বললাম
স্যার যেটা বললেন যে হসপিটাল যেহেতু হচ্ছে অলরেডি বেশ কিছুটা আগের যখন ভিজিট হয়েছিল ডিএম স্যার এসেছিলেন, যে যতটা ডিস্টেন্স রাখার কথা সেই দূরত্ব মেনটেন করেই ওয়ালটা দেওয়া আছে, এবং সেই ওয়ালের মধ্যে যাতে হসপিটাল প্রেমিসেসের মধ্যে কিছু না থাকে। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।